সংবাদের শুরুতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন দেখছিলেন। এ বিষয়ে আলোচনা করতে বারিধারা থেকে আমাদের সাথে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। আপনাকে আবারও স্বাগত। যেটি জানতে চাচ্ছিলাম যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের জবাবদিহি চাওয়ার কি কোনো সুযোগ নেই? কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না, তবে সীমান্ত নিয়ে বোধহয় আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা অথবা এই ধরনের। তো আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশ এবং ভারতের সাথে প্রায় 3000 কিলোমিটার এরও বেশি সীমান্ত আছে এবং সীমান্তটা উভয়ের চিহ্নিত সীমান্ত। এ নিয়ে সীমান্ত নিয়ে কোনো বিরোধ নাই। যেগুলো ঘটছে সেটা হচ্ছে সীমান্তে হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড শিকার হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিক এবং অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত দরিদ্র, হতদরিদ্র যারা। এবং দুই ধরনের হয়, এক হচ্ছে তাদের আত্মীয় স্বজনকে দেখাশোনা করার জন্য তারা সীমান্ত অতিক্রম করে বিনা পাসপোর্টে, এবং আরেকটা হচ্ছে যে চোরাচালানি। তো উভয় ক্ষেত্রেই যেহেতু ভিকটিম বাংলাদেশি, আমাদের সরকার এ ব্যাপারে ভারতীয়দের সাথে বারবার আলোচনা করেছে যে এরা তো আর কোনো সন্ত্রাসী নয়, এদেরকে যেন এমন কোনো মারণাস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহার না করা হয় যাতে তারা নিহত হয়। এবং তারা বারবার বলছে যে আমরা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আসবো, কিন্তু এগুলো হচ্ছে না। এবং অতি সম্প্রতি যেটা ঘটেছে সিলেট সীমান্তে, একটা মাত্র বোধহয় 12-14 বছরের একটা মেয়ে গুলি খেয়ে মারা গেছে, যে তার মায়ের সাথে আত্মীয়ের বাড়িতে দেখা করতে যাচ্ছিল। বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোরভাবে এটার প্রতিবাদ জানিয়েছে। তো আমি মনে করি যে আমাদের একটা সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করব না, এই ধরনের একটা এগ্রিমেন্টে ভারতের সাথে অফিসিয়ালি এগ্রিমেন্টে আসা উচিত। এবং যারা এতে যখনই এ ধরনের হবে, কোনো হত্যাকাণ্ড হলে সেটা আমাদের তাদের একটা বিচারের ব্যবস্থা করতে হবে। ফেলানির ব্যাপারে আমরা অনেক দূর আগিয়েছিলাম, কিন্তু তারপরেও দোষী সাব্যস্ত হওয়ার সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত বিচার সুপ্রিম কোর্টে আটকে গেছে, ভারতের সুপ্রিম কোর্টে। তো আমার মনে হয় আমাদের এগুলো নিয়ে বিচার বিবেচনা করা উচিত। এবং সেই সঙ্গে চৌধুরী, আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে এই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে দুদেশের সম্পর্কে যে দূরত্বর সৃষ্টি হয়েছে, সেটি কিভাবে উন্নয়ন সম্ভব? এটা তো ভারতের জন্য একটা অনভিপ্রেত অবস্থা। এখন যেহেতু প্রাক্তন প্রধানমন্ত্রী, এখন উনি আর ইয়ে নয়, মানে উনার রেড পাসপোর্ট বাতিল হয়ে গেছে, এবং উনি এখন হয় ভারতে উনি রাজনৈতিক আশ্রয় নিতে পারেন, অথবা অন্য কোনো দেশে তাকে চলে যেতে হবে। এবং ভারতের জন্য একটা খুবই এম্বারাসিং সিচুয়েশন হয়েছে। কিন্তু আমি মনে করি যে দীর্ঘমেয়াদী ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেটা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার এবং ভারতের উচ্চ পর্যায়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ে এবং আমাদের প্রধান যে চিফ অ্যাডভাইজার, তার সাথেও ভারতের কথা হয়েছে। আমি মনে করি যে আমাদের অতি শীঘ্রই আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে, এবং এই জন্য অফকোর্স ভারত সরকারকে একটা মানে পদক্ষেপ নিতে হবে, যে যাতে আমরা বাংলাদেশের জনগণ বুঝতে পারে যে ভারত সরকার এবং ভারতের জনগণ বাংলাদেশের সাথে একটা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। সেক্ষেত্রে এই যে দায়িত্বশীল ভূমিকার কথা আপনি বলছিলেন, তো ভারত সরকার এই পর্যন্ত কতটুকু দায়িত্বশীল ভূমিকা রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত তো সীমান্তে কোনো বড় ধরনের কোনো গোলযোগ হয়নি, এবং আমাদের ভারত সরকার বলেছে যে তাদের ব্যবসা বাণিজ্য চলবে। আমাদের যেসব চুক্তি হয়েছে, আমরা বলেছি আমাদের যেসব চুক্তি আমাদের যদি কোনোটা আমাদের বিপক্ষে যায়, আমাদের স্বার্থের বিপক্ষে যায়, সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। এবং ভারত সরকার এমন বলে নেই যে তারা কোনো প্রজেক্ট থেকে তারা সরে যাচ্ছে। তবে আমরা আমাদের যে তিস্তা প্রকল্প, সেটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের হবে, এবং আগামীতে যে গঙ্গার পানি চুক্তি নিয়ে যখন আলোচনা হবে, তখনও বাংলাদেশ নিশ্চয়ই একটা
পজিশন, একটা শক্ত পজিশনে থাকবে। সুতরাং আমি মনে করি যে এখানে আমাদের আশঙ্কার কিছু নাই, কারণ আমরা, তবে সব থেকে বড় জিনিস হচ্ছে জাতি, আমাদের নিজেদের জাতি কিন্তু সংঘবদ্ধ ভাবে ইউনাইটেডলি আমাদের থাকতে হবে। আমাদের দেশের ভিতরে যদি বিশৃঙ্খলা যেগুলো এখনো চলছে, যে আজকে কিছুক্ষণ আগে অতি দ্রুত সম্ভব এই সমস্যাগুলোর সমাধান হোক, এটা সকলেরই কাম্য। জনাব ইশফাক ইলাহী চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।